নমস্কার, আমি স্বর্ণদীপ। আপনাদের সকলকে ফিউচার ফান্ডিং ইউটিউব প্ল্যাটফর্মে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব। সেটির নাম হলো বন্ডস। আপনাদের অনেকেরই হয়তো বন্ড সম্পর্কে কিছু ভাষা ধারণা আছে। আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সেই ধারণা কিন্তু স্পষ্ট হয়ে যাবে বলে আমি আশা রাখি। প্রথমে আমরা জেনে নেব হোয়াট ইজ বন্ডস বা বন্ডস মানে কি। বন্ডস হচ্ছে একটি ইনভেস্টমেন্ট ইনস্ট্রুমেন্ট, অর্থাৎ আপনি বন্ডের মাধ্যমে আপনার কষ্টার্জিত অর্থকে ইনভেস্ট করবেন এবং সেই ইনভেস্টমেন্টের মাধ্যমে আপনি একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রতি 6 মাস বা 1 বছর অন্তর ইনকাম করবেন। বন্ডের কাজ হলো অনেকটা লোনের মতন, অর্থাৎ আমরা যখন ব্যাংক বা পোস্ট অফিস থেকে একটা লামসাম অ্যামাউন্ট লোন হিসেবে নেই, তখন আমার ব্যাংক বা পোস্ট অফিসে ওই অ্যামাউন্টের প্রিন্সিপাল এবং ইন্টারেস্ট বা সুদ মিলিয়ে এভরি মান্থলি ইনস্টলমেন্ট বা ইএমআই হিসেবে তো শোধ দিতে হয়। ঠিক তেমনই বন্ডের ক্ষেত্রে যিনি বন্ড ইস্যু করছেন তার কাছে আপনি টাকা ইনভেস্টমেন্ট করবেন, অর্থাৎ আপনি হচ্ছেন ইনভেস্টর, এবং যে বন্ড ইস্যু করছে সে সুদসহ আপনার টাকা ফেরত দেবেন বন্ডের মেয়াদকালের মধ্যে। সরকার, সেই সরকার রাজ্য সরকার হোক বা কেন্দ্রীয় সরকার হোক বা কোনো সংস্থা, তারা উন্নয়নমূলক প্রকল্পে মূলধন বৃদ্ধির উদ্দেশ্যে কিন্তু বন্ড ইস্যু করে। এবার জেনে নিন বন্ডের প্রকারভেদ, অর্থাৎ বন্ড কয় প্রকার হয়। বন্ড মূলত 4 ধরনের হয়। একটা হচ্ছে গভর্নমেন্ট বন্ডস। এই বন্ড সাধারণত কেন্দ্রীয় সরকার ইস্যু করে এবং এই বন্ডে আপনি অর্থ বিনিয়োগ করলে আপনার বিনিয়োগটি সুরক্ষিত হবে, আপনি কিন্তু গ্যারান্টিযুক্ত রিটার্নস পাবেন। 2 নম্বর হচ্ছে মিউনিসিপ্যাল বন্ডস। এই বন্ডস সাধারণত রাজ্য সরকার ইস্যু করে। এই বন্ডে অর্থ বিনিয়োগ করলেও সেটি সুরক্ষিত বিনিয়োগ হয় এবং রিটার্নসটি গ্যারান্টিযুক্ত হয়। 3 নম্বর পাবলিক সেক্টর বন্ডস। রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার অনুমোদিত বিভিন্ন সংস্থা, তারা কিন্তু এই বন্ড ইস্যু করে। এখানেও কিন্তু আপনার অর্থ সুরক্ষিত থাকে এবং রিস্ক ফ্রি বা আপনার বিনিয়োগটি ঝুঁকি শূন্য হয়। আর 4 নম্বর হলো কর্পোরেট বন্ডস। এই বন্ডস সাধারণত বিভিন্ন বৃহৎ কোম্পানি তারা ইস্যু করে এবং এখানে যে রিটার্নস পাওয়া যায় সেটা খুব উচ্চমানের রিটার্নস, সেজন্য খুব বেশি ঝুঁকি এখানে থাকে। কিন্তু যারা হাই রিস্ক ইনভেস্টর, তারা কিন্তু এই বন্ডে বিনিয়োগ করতে পারেন। বন্ড মার্কেট বা বন্ডের বাজারে কিছু শব্দবন্ধ কিন্তু বহুল প্রচলিত। আপনাকে বন্ডে ইনভেস্টমেন্ট করার আগে এই শব্দবন্ধগুলো সম্পর্কে জানতে হবে। 1 নম্বর ফেস ভ্যালু বা পার ভ্যালু। এটা হচ্ছে প্রকৃতপক্ষে যিনি বা যারা এই বন্ড ইস্যু করছে তারা তাদের বন্ডের একটি ফেস ভ্যালু বা পার ভ্যালু নির্দিষ্ট করে দেয় এবং বলা থাকে ম্যাচুরিটির টাইমে এই পরিমাণ ফেস ভ্যালু বা পার ভ্যালু পাবেন। অর্থাৎ দেখা যাচ্ছে একটি বন্ডের ফেস ভ্যালু বা পার ভ্যালু হচ্ছে 1000 টাকা, অর্থাৎ ম্যাচুরিটির সময় আপনি কিন্তু এই ফেস ভ্যালু বা পার ভ্যালু পাবেন এবং বন্ড ইস্যুয়ার এই ফেস ভ্যালু বা পার ভ্যালু দেওয়ার জন্য কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ। 2 নম্বর মার্কেট ভ্যালু বা বাজার দর। অর্থাৎ আপনি যে বন্ডে আপনার অর্থ বিনিয়োগ করেছেন সেই বন্ডের বর্তমান বাজার দর কেমন। আপনি যদি আপনার বন্ডটিকে শেয়ার মার্কেটে বিক্রি করতে চান বা ট্রেডিং করতে চান, তখন আপনি কিন্তু আপনার বন্ডের মার্কেট ভ্যালু দেখতে পাবেন এবং তখন হয়তো আপনি দেখতে পাবেন আপনার বন্ডের বাজার দর বা মার্কেট ভ্যালু তার ফেস ভ্যালু বা পার ভ্যালুর চাইতে কম বা বেশি। 3 নম্বর প্রিমিয়াম অ্যান্ড ডিসকাউন্ট। আপনার বিনিয়োগকৃত বন্ডটির মার্কেট ভ্যালু যদি বেড়ে যায় তাহলে সেটি হলো প্রিমিয়াম, আর আপনার বিনিয়োগকৃত বন্ডটির মার্কেট ভ্যালু যদি কমে যায় সেটি হলো ডিসকাউন্ট। ধরুন আপনার বন্ডটির ফেস ভ্যালু বা পার ভ্যালু হচ্ছে 1000 টাকা, মার্কেট ভ্যালু ওই বন্ডের হয়ে গেল 1020 টাকা, তাহলে আপনার ওই বন্ডের প্রিমিয়াম হলো 20 টাকা।
আর আপনার বন্ডের ফেস ভ্যালু হলো 1000 টাকা, মার্কেট ভ্যালু হলো 980 টাকা। এক্ষেত্রে ওই বন্ডের ডিসকাউন্ট হলো 20 টাকা। 4 নম্বর, কুপন। কুপন বলতে বোঝায় আপনি যখন ওই বন্ডে প্রথম আপনার অর্থ বিনিয়োগ করেছেন এবং বন্ড ইস্যুয়ার প্রতি 6 মাস বা 1 বছর অন্তর আপনার বিনিয়োগ করা অর্থের উপরে যে সুদের অর্থ দিচ্ছে সেই পরিমাণ অর্থকে বন্ডের ভাষায় কুপন বলা হয়। অর্থাৎ সুদের অর্থকে বন্ডের পরিভাষায় কুপন বলা হয়। 5 নম্বর, কুপন রেট। আপনি বন্ড কেনার সময় ওই বন্ডের যে ফেস ভ্যালু ছিল সেই ফেস ভ্যালুর উপরে যে বার্ষিক সুদের হার, সেই সুদের হারকেই কুপন রেট বলা হয়। কিন্তু মনে রাখতে হবে এই বার্ষিক সুদের হার ক্যালকুলেশন কিন্তু করা হয় ফেস ভ্যালুর ওপরে, ওই বন্ডের বাজার দরের ওপরে নয়। 6 নম্বর, কিউমুলেটিভ। যদি এই ফেস ভ্যালুর উপরে সুদের হিসাব চক্রবৃদ্ধি হারে হয় তখন সেটিকে বলা হয় কিউমুলেটিভ, আর যদি সরল সুদের হারে হয় তখন সেটিকে বলা হয় নন কিউমুলেটিভ। 7 নম্বর, ম্যাচুরিটি। ম্যাচুরিটি বলতে সাধারণত বলা হয় ম্যাচুরিটি অ্যামাউন্ট, অর্থাৎ যেটি প্রকৃতপক্ষে আপনার ডিপোজিট অ্যামাউন্ট। আপনারা যারা এই চ্যানেল নতুন এসছেন বা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আমি কথা দিচ্ছি আপনাদেরকে নতুন নতুন আর্থিক প্রকল্প সম্পর্কে অবহিত করব এবং আপনাদের মধ্যে যে ফিনান্সিয়াল এডুকেশন সেটা প্রতিনিয়ত গ্রো করবে। 8 নম্বর, ইল্ড পার্সেন্টেজ। ইল্ড প্রকৃতপক্ষে ওই বন্ডের ফেস ভ্যালুর কুপন রেটের সঙ্গে সমান হয়, কিন্তু বন্ডের ভ্যালু যদি বেড়ে যায় তাহলে ইল্ড কুপন রেটের থেকে কম হয়, আর বন্ডের ভ্যালু যদি কমে যায় তাহলে কিন্তু ইল্ড কুপন রেটের থেকে বেশি হয়। ধরুন কোনো বন্ডের ফেস ভ্যালু হচ্ছে 1000 টাকা এবং তার কুপন রেট হলো 5%, তাহলে কুপন অ্যামাউন্ট কত হবে? 50 টাকা। যখন বন্ডের ফেস ভ্যালু 1000 টাকা থাকছে তখন কিন্তু ইল্ড কুপন রেটের সঙ্গে সমান হচ্ছে। কিছু সময় পরে বন্ডের ফেস ভ্যালু হয়ে গেল 1020 টাকা, তাহলে তখন ইল্ড কত হবে? তখন ইল্ড হবে 50 ভাগ 1020 গুণ 100 সমান সমান 4.90%। অর্থাৎ বন্ডের ফেস ভ্যালু বেড়ে গেল কিন্তু ইল্ড কিন্তু কমে গেল। আবার যদি বন্ডের ফেস ভ্যালু কমে যায় 1000 টাকার থেকে 980 টাকা হয় তখন কিন্তু ইল্ড হবে 50 ভাগ 980 গুণ 100 সমান সমান 5.10%। তখন কিন্তু কুপন রেটের থেকে আবার বেড়ে যাবে। 9 নম্বর, YTM। এর ফুল ফর্ম হলো ইল্ড টু ম্যাচুরিটি। আপনি যদি ওই বন্ডটিকে ম্যাচুরিটি টাইম পর্যন্ত রেখে দেন বা হোল্ড করেন, টোটাল রিটার্নস কী পরিমাণ পাচ্ছেন। 10 নম্বর, সিকিউরড বন্ড অ্যান্ড আনসিকিউরড বন্ড। সাধারণত যে কোনো গভর্নমেন্ট বন্ডস, মিউনিসিপ্যাল বন্ডস এবং পাবলিক সেক্টর বন্ডস এগুলো হলো সিকিউরড বন্ডস, কিন্তু কোম্পানিজ যে বন্ডস অর্থাৎ যেগুলো কর্পোরেট বন্ডস আমরা বলি সেইগুলো হলো সাধারণত আনসিকিউরড বন্ডস। 11 নম্বর, ক্রেডিট রেটিংস। কিছু ক্রেডিট রেটিং এজেন্সিজ আছে, যখন বন্ড ইস্যু করা হয় তখন ওই ক্রেডিট রেটিং এজেন্সি তারা তাদের রেটিং পাবলিশ করে ওই বন্ডের। অর্থাৎ যারা বন্ড ইস্যু করছে তাদের আর্থিক ক্ষমতা কতদূর আছে যে তারা ওই ফেস ভ্যালুর সমান ম্যাচুরিটি ভ্যালু তারা দিতে পারবে কি না, বা তাদের লায়াবিলিটিস কতটা আছে। আপনি যখন ওই বন্ডে বিনিয়োগ করবেন তখন এই বন্ডের ক্রেডিট রেটিং লক্ষ্য করবেন। 12 নম্বর, লিস্টেড বন্ড অ্যান্ড আনলিস্টেড বন্ড। যে বন্ডসগুলি স্টক এক্সচেঞ্জে লিস্টেড আছে সেই বন্ডগুলি আপনি স্টক এক্সচেঞ্জে সেল বা বাই করতে পারেন, কিন্তু আনলিস্টেড বন্ড স্টক এক্সচেঞ্জে লিস্টেড নেই
সেগুলোকে কোনোভাবেই আপনি স্টক এক্সচেঞ্জে বাই বা সেল করতে পারবেন না। 13 নম্বর, জিরো কুপন। জিরো কুপন বন্ড বলতে বোঝায় বন্ডের মেয়াদকালের মধ্যে আপনি কোনো কুপন বা ইন্টারেস্ট কিন্তু ওই বন্ডের থেকে পাবেন না। সাধারণত এই বন্ডগুলি হয় ডিসকাউন্টেড বন্ড। একটি বন্ডের ধরা যাক ফেস ভ্যালু 1000 টাকা, ওই বন্ডটি বিক্রি হচ্ছে 800 টাকায় এবং ম্যাচুরিটির সময় আপনি ফেস ভ্যালু অর্থাৎ 1000 টাকাই পাচ্ছেন, কিন্তু এই বন্ডের মেয়াদকালের মধ্যে আপনি কিন্তু কোনো কুপন অ্যামাউন্ট পাবেন না। 14 নম্বর, ট্যাক্সেবল এবং ট্যাক্স ফ্রি। একটি বন্ডে অর্থ বিনিয়োগ করলে তার থেকে প্রাপ্ত কুপন অ্যামাউন্ট কিছু কিছু বন্ডের ক্ষেত্রে ট্যাক্স ফ্রি হয়, কিছু কিছু বন্ডের ক্ষেত্রে ট্যাক্সেবল হয়। যদি কুপন অ্যামাউন্ট ট্যাক্সেবল হয় তাহলে ইনকাম ট্যাক্স ফাইলিংয়ের সময় আদার ইনকামের শো করিয়ে তার ট্যাক্স আপনাকে দিতে হবে। অর্থাৎ বন্ডে বিনিয়োগ করার আগেই আপনাকে দেখে নেওয়া উচিত আপনার ওই বন্ডের থেকে প্রাপ্ত কুপন অ্যামাউন্ট ট্যাক্স ফ্রি না ট্যাক্সেবল। 15 নম্বর, কোলাবেল বা রিডিমেবল। কোলাবেল বা রিডিমেবল এই বিষয়টি হচ্ছে যখন একজন বন্ড ইস্যুয়ার কোনো একটি বন্ডকে ইস্যু করে এবং তারপরে সে দেখতে পায় মার্কেটে তার বন্ডের ইন্টারেস্ট রেট কমে গেছে, তখন তার বন্ডটিকে সে আবার ব্যাক করে নেয় এবং কম ইন্টারেস্ট রেটে আরেকটি বন্ড সে ইস্যু করে। অর্থাৎ কোলাবেল বা রিডিমেবল এটি বন্ড ইস্যুয়ার যিনি তার ফেভারে কাজ করে, যিনি ইনভেস্টার তার ফেভারে কিন্তু এটি কাজ করে না। 16 নম্বর, পুটেবল। সাধারণভাবে দেখা যাচ্ছে কোনো ইনভেস্টর একটি বন্ডে অর্থ বিনিয়োগ করেছেন এবং বাজার দরে ওই বন্ডের যে সুদের হার সেটা বেড়ে গেছে বা ইন্টারেস্ট রেট বেড়ে গেছে, তখন ওই ইনভেস্টর বন্ড ইস্যুয়ারের কাছে মেয়াদকালের আগেই তার বন্ডটি বিক্রি করে তিনি ফেস ভ্যালু নিয়ে নিতে পারেন। অর্থাৎ এখানে পুটেবল বিষয়টি যিনি বন্ড ইনভেস্টর তার ফেভারে কাজ করে, বন্ড ইস্যুয়ারের ফেভারে নয়। 17 নম্বর, কনভার্টিবল অ্যান্ড নন কনভার্টিবল। আপনার বন্ডকে শেয়ারে কনভার্ট করতে পারবেন, সেটি হলো কনভার্টিবল বন্ড। আর নন কনভার্টিবল বন্ড, এই বন্ডটিকে শেয়ারে কনভার্ট করা যাবে না। 18 নম্বর, ট্রান্সফারেবল অ্যান্ড নন ট্রান্সফারেবল। একজন ব্যক্তি থেকে আরেকজন ব্যক্তিতে ট্রান্সফার করে দেওয়া যায়, সেটি হলো ট্রান্সফারেবল বন্ড। আর যে বন্ড একজন থেকে আরেকজনের ট্রান্সফার করা যায় না সেটি হলো নন ট্রান্সফারেবল বন্ড। 19 নম্বর, নেগোশিয়েবল অ্যান্ড নন নেগোশিয়েবল। নেগোশিয়েবল হচ্ছে এই বন্ড একজন ব্যক্তি থেকে অপরজন ব্যক্তিতে খুব সহজভাবেই কিন্তু পরিবর্তন করে নিয়ে যাওয়া যায়, সেটি হলো নেগোশিয়েবল বন্ড। কিন্তু যে বন্ড সহজে এক ব্যক্তি থেকে অপর ব্যক্তিতে পরিবর্তন করে নিয়ে যাওয়া যায় না সেগুলি হলো নন নেগোশিয়েবল বন্ড।